হ্যালো লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ফেলুদা সমগ্রের একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্পটির নাম হচ্ছে জয় বাবা ফেলুনাথ। গল্পটি একটি গোয়েন্দা গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। জয় বাবা ফেলুনাথ। রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু প্লেট থেকে একটা চীনাবাদাম তুলে নিয়ে ডান হাতের বুড়ো আঙুল আর তার পাশের আঙুল দিয়ে সেটার উপর একটা হালকা হুঁশিয়ারি চাপ দিতেই ব্রাউন খোলসের মধ্যে থেকে মসৃণ ফর্সা বাদামটা শুরুত করে বেরিয়ে তার বাঁ হাতের তলোর ওপর পড়ল। সেটা মুখে পুরে খোসাটা সামনের টেবিলে রাখা অ্যাশট্রেতে ফেলে দিয়ে হাত ঝেড়ে ভদ্রলোক প্রশ্ন করলেন, দশাশ্বমেধ ঘাটে বিজয়া দশমী দেখেছেন কখনো? ফেলুদার সামনে দাবার বোর্ড, তার উপরে একটা সাদা রাজা, একটা সাদা গজ আর একটা সাদা বোরে, আর একটা কালো রাজা আর দুটো কালো ঘোড়া। বোর্ডের পাশে গ্রেট গেমস অফ চেস বলে একটা বই খোলা। ফেলুদা তার মধ্যে থেকে একটা চ্যাম্পিয়নশিপ গেম বেছে নিয়ে তার চালগুলো বই থেকে দেখে দেখে চালছিল। খেলার প্রায় মাঝামাঝি লালমোহনবাবু এসে পড়েন। আজকাল আর ওর সঙ্গে বাড়াবাড়ি রকমের ভদ্রতা না করলেও চলে, তাই ফেলুদা শ্রীনাথকে চা আনতে বলে খেলাটা শেষ করে নিচ্ছিল আর চালের ফাঁকে ফাঁকে লালমোহনবাবুর প্রশ্নের জবাব দিচ্ছিল। এই প্রশ্নের জবাবেও সে বইটা থেকে চোখ না তুলেই বলল, ও সে যা ব্যাপার না, সে এক যাকে বলে জমজমাট ব্যাপার। সে মশাই আপনি না দেখেই ইয়েই করতে পারবেন না। ফেলুদা খেলার শেষ চালটা চেলে বোর্ডের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনি কি আমায় লোভ দেখাবার চেষ্টা করছেন? তা কতটা ঠিকই ধরেছেন। হ্যাঁ, কি আপনি যেভাবে বর্ণনা করলেন তাতে আপনার চেষ্টা ব্যর্থ হতে বাধ্য। কেন? লালমোহনবাবুর ভুরু দুটো নাকের উপর জুড়ে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। ফেলুদা বোর্ড ভাঁজ করে গুটিগুলো বাক্সে ভরতে ভরতে কোনো কারণ ঘটনা বা দৃশ্য সম্পর্কে কেবলমাত্র জমজমাট বিশেষণটা ব্যবহার করলে আসলে কিছুই বলা হয় না। ওতে চোখের সামনে কোনো ছবি ফুটে ওঠে না। ফলে দশাশ্বমেধের বিজয়া দশমীর বিশেষত্বটা কিছুই বোঝা যায় না। আর তার ফলে ফেলুমিত্তিরের মনে কোনো সাড়া জাগে না। আপনি উপন্যাস লেখেন, আপনার বর্ণনা এত দায়সারা হলে হবে কেন? ঠিকই বলেছেন। লালমোহনবাবু জিভ কেটে ব্যস্ত হয়ে পড়লেন। আসলে প্রায় 25 বছর হয়ে গেল তো, তাই ডিটেলগুলো সব মাথার মধ্যে তালগুল পাকিয়ে গেছে। তবে দশাশ্বমেধ ভাসান দেখে চোখ কান ধাঁধিয়ে গেছে, এটা বেশ মনে আছে। ওই তো চোখ এবং কান। বর্ণনায় ওই দুটোর জন্য খোরাক চাই, সম্ভব হলে নাকও। নাক? লালমোহনবাবুর ভুরু দুটো উপর দিকে উঠে একজোড়া খিলেন হয়ে গেল। সম্ভব হলে? কলকাতার রাস্তাঘাটে এমনি কোনো যে বিশেষ গন্ধ পাওয়া যায় না তা না। লেক মার্কেটের কাছে বিকেলের দিকটা বেলফুলের গন্ধ, বা নিউ মার্কেটের পশ্চিম দিকে বাট্রাম স্ট্রিটের কোনো বিশেষ অংশে শুটকি মাছের গন্ধ, হাসপাতালের কাছে ডিসইনফেক্ট্যান্টের গন্ধ, শ্মশানের কাছে মরা পোড়ার গন্ধ, এই সব নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন। তেমনি কাশীর বর্ণনাতেও কিছু গন্ধের উল্লেখ না করলে কি চলে? বিশ্বনাথের গলিতে ধূপধুনো, গোবর, শ্যাওলা, লোকের ঘাম মেশানো গন্ধ। আবার গলি ছেড়ে বাইরে এসে বড় বড় রাস্তা দিয়ে ঘাটের দিকে হাঁটার সময় কিছুক্ষণ প্রায় একটা নিউট্রাল গন্ধহীন অবস্থা। আবার ঘাটের সিঁড়ি যেই শুরু হলো অমনি ধাপে ধাপে একটা উগ্র গন্ধ ক্রমে বেড়ে গিয়ে প্রায় পেটের ভাত উল্টে আসার অবস্থা। সেটা যে ওই বোকা পাঁঠাগুলোর গা থেকে বেরোচ্ছে সেটা না জেনে তার বুঝতে কিছুটা সময় লাগবে। তারপর ছাগলগুলোকে পিছনে ফেলে যে একটু এগুবেন একটা গন্ধ পাবেন, যাতে জল, মাটি, তেল, ঘি, ফুল, চন্দন, ধূপ দুনো সব একসঙ্গে মিশে রয়েছে। তার মানে আপনি বেনারস গেছেন, মন্তব্য করলেন জটায়ু। গেছি, তখন কলেজের ছাত্র, হিন্দু ইউনিভার্সিটির সঙ্গে ক্রিকেট খেলতে গিয়েছিলাম। লালমোহনবাবু পকেট হাতড়াচ্ছেন দেখে ফেলুদা বলল, আপনি যে কাগজের কাটিংটা খুঁজছেন সেটা আপনি ঘরে ঢোকার আধ মিনিটের মধ্যে আপনার পকেট থেকে বেরিয়ে মাটিতে পারে। এখন ওই টেলিফোনের টেবিলের পায়ায় লটকে আছে। হে, রুমালটা বার করার সময়।
লালমোহনবাবু ওঠার আগেই আমি কাগজটা তুলে ওর হাতে এনে দিলাম। ফেলুদা বলল, ওটা সেই কালকের খবরটা তো, কাশি সেই সাধু বাবার ব্যাপার? লালমোহনবাবু ভারী ব্যস্ত হয়ে বলল, আপনি জানেন, তবু এতক্ষণ কিছু বলেননি? কি রহস্যজনক ব্যাপার বলুন তো। আমি লালমোহনবাবুর হাত থেকে কাটিংটা নিয়ে দেখলাম, তাতে লেখা রয়েছে, বারাণসীর মছলি বাবা। বারাণসীতে গত বৃহস্পতিবার এক সাধু বাবার আবির্ভাব শহরে বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে জানা যায়। অভয়চরণ চক্রবর্তী নামে বাঙালি টোলোর জৈনক প্রবীণ বাসিন্দার কেদারঘাটের প্রথম সাধু বাবার সাক্ষাৎ পান এবং অচিরেই তার অলৌকিক শক্তির পরিচয় পান। সাধু বাবা আপাতত শ্রী চক্রবর্তীর গৃহেই অবস্থান করছেন। ভক্তগণের নিকট ইনি মছলি বাবা নামে পরিচিত। তারা বলেন, বাবাজি নাকি প্রয়াগ থেকে গঙ্গা বক্ষে ভাসমান অবস্থায় বারাণসীতে এসে পৌঁছেছেন। এই ধরনের সাধু বাবার কথা আজকাল এত শোনা যায় যে আমার কাছে খবরটা তেমন একটা কিছু বলে মনে হয় না। কিন্তু লালমোহনবাবু দেখলাম ভয়ঙ্করভাবে মেতে উঠেছেন। বললেন, হয়তো সেই একেবারে তিব্বতে গঙ্গার সোর্স থেকে ভাষা শুরু করেছেন। ভাবলেও গায়ে কাটা দেয়। গঙ্গার সোর্স তিব্বত, এ খবর কে দিল আপনাকে? ও হো হো, সরি, ওটা বোধহয় ব্রহ্মপুত্র। যাই হোক, তিব্বত না হোক হিমালয় তো, তাই বা কম কিসে? আপনার কি তাকে দর্শন করার ইচ্ছা জেগেছে? যেমন তেমন সাধু হলে হতো না, কিন্তু এর মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছেন না আপনি? মছলি বাবা, নামটাই তো ইউনিক। ফেলুদা তক্তপোষ থেকে উঠে পড়ল। নামটা মন্দ হয়নি, স্বীকার করছি। খবর পড়ে ওই একটি জিনিসই মনে দাগ কাটে, আর কিছু নয়। কাশি যদি যেতেই হয় তো মছলি বাবার জন্য নয়। কচৌলিগলির হনুমান হালাইকুরের রাবড়ির স্বাদ এখনও মুখে লেগে আছে। ওপর জিনিসটা তো কলকাতার বাজার থেকেই উঠে গেছে। আর ধরুন, যদি গিয়ে দেখেন যে হাইলকরকে কোনো অজ্ঞাত আততায়ী খুন করে গেছেন, তার রাবড়ির রসে রক্তের ছিটে পড়ে রস গোলাপি হয়ে গেছে, তাহলে তো কথাই নেই। কাশিও হলো, কেসও হলো, ক্যাশও হলো। হা হা হা, এক ঢিলে তিন পাখি। আপনি তো বেশ কিছুদিন বসে, তাই না? কথাটা ঠিক। মাস তিনেক হলো ফেলুদার হাতে কোনো কাজ নেই। অবশ্যই তার একটা কারণ আছে, আর সেই কারণটা আমি আগেও বলেছি। ফেলুদা বলে, একটা ক্রাইমের পিছনে যদি কোনো তীক্ষ্ণবর্তী ক্রিমিনালের কারসাজির ছাপ না থাকে, তাহলে সেই ক্রাইমের কিনারা করতে বিশেষ মাথা খাটানোর প্রয়োজন হয় না। আর মাথা না খাটাতে পারলে ফেলুদার তৃপ্তি হয় না। কাজেই কেস মামুলি বুঝতে পারলে সেই কেস বেশিরভাগ সময়ই তিনি ফিরিয়ে দেন। এক কথায় ফেলুদা চায় তার তীক্ষ্ণ বুদ্ধিটাকে সানিয়ে নেবার সুযোগ। সেই সুযোগ গত 3 মাসের মধ্যে আসেনি। এই অবসরে অবশ্যই ফেলুদা অজস্র বই পড়ে ফেলেছেন, নিয়মিত যোগ ব্যায়াম করেছেন, সিগারেট খাওয়া কমিয়ে দিয়েছে, দাবা খেলেছে, 2বার চুল ছাটিয়েছে, 2টো বাংলা, একটা হিন্দি, 5টা বিদেশি ছবি দেখেছে। একদিন আমাকে সঙ্গে নিয়ে শ্যামবাজার 5 মাথার মোড় থেকে বালিগঞ্জ আমাদের বাড়ি অবধি হেঁটে এসে 1 ঘন্টা 57 মিনিটে। এর মধ্যে একবার দাড়ি গোঁফ রাখবে বলে 7 দিন শেভিং বন্ধ করে 8 দিনের দিন আয়নায় নিজের চেহারা দেখে মত পাল্টিয়ে আবার পুনরায় চেহারা ফিরে এসেছে। লালমোহনবাবু বললেন, আপনার কেস নেই, আর আমার মাথায় গল্পের প্লট নেই। এই প্রথম পুজোয় আমার বই বেরোলো না, জানেন তো। আগে তো এই বই সেই বই থেকে একটা ওটা খামচে নিয়ে তার উপর কিছুটা রং চড়িয়ে যাই হোক কিছু একটা খাড়া করে দিতাম। আপনার হাতের বারবার ধরা পড়ে চুরিবিদ্যে তো নোলঙ্গার বিদ্যে, তাই এখন নিজের মাথা খাটাতে হয়। ভাবছিলাম কলকাতার এই বদ্ধ আবহাওয়া থেকে বেরোতে পারলে হয়তো ব্রেনটা কিছুটা খুলতো। যেতে পারি, তবে একটা রিস্ক আছে। কি রিস্ক? গিয়ে টিয়ে শেষটায় আমি কেস পেলাম না, আপনিও প্লট পেলেন না। বেনারসকে লালমোহনবাবু গল্পের প্লট পেয়েছিলেন ঠিকই, তবে ফিরে আসার 2 মাস পরে বড়দিনে তার যে রহস্য উপন্যাসটা বেরোলো, সেটার সঙ্গে টিনটিনের একটা গল্পের আশ্চর্য মিল। ফেলুদা কিন্তু তাতে সত্যিই লাভ হয়েছিল। তা না হলে অবশ্যই এ বইটা লেখা হতো না। ফেলুদার জীবনে সবচেয়ে ধুরন্ধর ও সাংঘাতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাকে এই বেনারসি লড়তে হয়েছিল। ও পরে বলেছিল, এইরকম একজন লোকের জন্যই একদিন অপেক্ষা করেছিলাম রেতপসে। এসব লোকের সঙ্গে লড়ে জিততে পারলে সেটা বেশ ভালো একটা টনিকের কাছতে। দশাশ্বমেধ ঘাটের রাস্তার উপর 50 বছরের পুরনো বাঙালি হোটেল ক্যালকাটা লজ। হোটেলের ম্যানেজার নিরঞ্জন চক্রবর্তী লালমোহনবাবুর ঘরপাড়ের প্রতিবেশী পুলক চ্যাটার্জির ভাইরা ভাই। পুলকবাবু আগে থেকে আমরা আসছি বলে জানিয়ে দেওয়াতে হোটেলে জায়গা পেতে কোনো অসুবিধা হয়নি। অমৃতসর মেলে আমরা বেনারস পৌঁছালাম সকাল 9:30টায়। সেখান থেকে ট্যাক্সি নিয়ে হোটেলে আসতে আসতে হয়ে গেল 10টা।
ম্যানেজার মশাই নিজে তখন হোটেলে নেই, কিন্তু তার জায়গায় যিনি ছিলেন তিনি চাকর হরকিষণের হাতে আমাদের জিনিসপত্র উপরে পাঠিয়ে খাতায় নামধাম লিখিয়ে সই করিয়ে নিলেন। দোতলায় গিয়ে দেখি ঘরে 4টে খাট, তার একটার নিচে একটা মাঝারি সুটকেস, আর যেমন তেমন একটু গুছিয়ে রাখা। এছাড়া খাটের পাশে তাকে আর আলনায় কিছু জিনিসপত্র, কাপড় চোপড় ইত্যাদি। ফেলুদা সেগুলোর উপর একবার চোখ বুলিয়ে নিয়ে লালমোহন বাবুর দিকে ফিরে চাপা গলায় বলল, নাসিকা গর্জনে আপনার ঘুমের ব্যাঘাত হয় না তো? কেন, কই আপনার তো নাক ডাকেন না? আমার না, আমি আমার রুমমেটের কথা বলছি। সে কি মশাই, আপনি লোকটার এই কটা জিনিসপত্র দেখেই সঠিক বলে বলছি না, এটা অনুমান মাত্র। সাধারণত মোটা লোকেরাই নাক ডাকায় বেশি, আর ইনি যে শীর্ণকায় নন সেটা এর শার্ট আর প্যান্টের বহর দেখে বোঝাই যাচ্ছে। তার উপর ফেনক্সের শিশি থেকে অনুমান করা যায় যে এর মাঝে মাঝে নাক বন্ধ হয়ে যায়, যেখানে নাক ডাকার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সর্বনাশ, আর কিছু বুঝলেন নাকি? তাকের উপর প্রসাধনের জিনিসের মধ্যে শেভিংয়ের সরঞ্জামের অভাবটা অর্থপূর্ণ নয় কি? অবশ্যই, যদি ইনি মাকুন্দ হয়ে থাকেন তাহলে আলাদা কথা, না হলে বলবো দাড়ি খুব অবশ্যম্ভাবী। হরকিষণের আনা চায়ের কাপ হাতে নিয়ে 3জন ঘরের উত্তর দিকের বারান্দায় এসে দাঁড়ালাম। যে রাস্তার উপরে বারান্দা সেটাই পূব দিকে চলে গেছে সোজা দশাশ্বমেধ ঘাটে। রাস্তার দুদিকেই সারি সারি দোকানে হিন্দি আর ইংরেজিতে লেখা সাইনবোর্ড। ফেলুদা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোপসে, তোকে যদি বলা যায় কলকাতার পাট উঠিয়ে এখানে এসে বাকি জীবন কাটাতে পারবি? একটু ভেবে বললাম, বোধহয় না, কিন্তু এখানে এসেছিস মনে করেই মনটা নেচে উঠছে, তাই না? সত্যি তাই। কাশিতে সারা জীবন থাকতে ভালো লাগবে না নিশ্চয়ই, কিন্তু যখনই ভাবছি 8-10 দিনের বেশি থাকবার দরকার নেই, তখনই মন বলছে বেনারসের মতো জায়গা হয় না। তার কারণটা কি জানিস? ফেলুদা বলল, তুই যে নিচের দিকে তাকিয়ে শুধু একটা রাস্তা দেখছিস তা তো নয়, তুই দেখছিস বেনারসের রাস্তা। বেনারস, কাশী, বারাণসী, 4টিখানি কথা নয়। পৃথিবীর প্রাচীনতম শহর, পুণ্যতীর্থ, পীঠস্থান, রামায়ণ, মহাভারত, মুনি ঋষি, যোগী, সাধক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন সব মিলে এই বেনারসের একটা ভেলকি আছে, যার ফলে শহরটা নোংরা হয়েও ঐতিহ্য ঝলমল করতে থাকে। যারা এখানে বসবাস করে তারা দিন গুজরানো চিন্তায় আর এসব কথা ভাববার সময় পায় না, কিন্তু যারা কয়েকদিনের জন্য বেড়াতে আসে তারা এসব ভেবেই মশগুল হয়ে থাকে। লালমোহনবাবু এই ফাঁকে কখন জানি ভেতরে চলে গেলেন। হঠাৎ তার গলার আওয়াজ পেয়ে পিছন ফিরে দেখি তিনি সঙ্গে একজন অচেনা লোককে নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছেন। বছর 50 বয়স, মাঝারি রং, মাথায় কাঁচা পাক্কা চুল, মাঝখানে সিথি করে পিছনের দিকে টান করে আঁচড়ানো, চোখা নাকের নিচে পাতলা পান খাওয়া ঠোঁট অল্প হাসিতে ফাঁক হয়ে আছে। ভদ্রলোক ফেলুদাকে নমস্কার করে বললেন, আপনার পরিচয় পেলুম এনার কাছ থেকে, আমার হোটেলের সম্মান বাড়ল। বুঝলাম, ইনি হলেন ম্যানেজার নিরঞ্জন চক্রবর্তী। কোনো অসুবিধা টসুবিধা? না না, দিব্যি ব্যবস্থা। আসুন নিচে আসুন, আমার ঘরে। আমাদের চা দিয়েছে। শুধু চা? ছি, দেয়ালে 3টে ইংরেজি আর 2টো বাংলা ক্যালেন্ডার, আর রবীন্দ্রনাথ, সুভাষ বোস, বিবেকানন্দ আর শ্রী অরবিন্দের ছবি টাঙানো। ম্যানেজারের ঘরে বসে আমরা আরেক কাপ চা আর হালুয়া সোহন খেলাম। এই ঘরটা বাড়ির ভিতরের দিকে, তাই সাইকেল রিক্সার হর্ন ছাড়া রাস্তার আর কোনো শব্দই আসে না। নিরঞ্জনবাবু বললেন, আমার হোটেলে গত মার্চ মাসে বিশ্বশ্রী গুণময় বাগচি থেকে গেছেন, ওই আপনাদের 3 নম্বর ঘরটাতেই। ও কি মাসল মশাই! আত্মীর পাঞ্জাবি পরে গধুলিয়ার মোড়ে পান কিনতে গেছে, আর 3 মিনিটের রাস্তায় ভিড় জমে গেছে। হাত ভাঁজ করে পান মুখে পুড়ছে, আর তাতেই বাইপাস ঠেলে বেরোচ্ছে। আপনি কিন্তু যাবার আগে আমাদের অ্যালবামে 2 লাইন লিখে দিয়ে যাবেন। অনেক গুণী লোকের লেখা রয়েছে ওতে, তবে মেঘের বাজার বোঝেন তো, মনের মতো মেনু দিতে পারবো না আপনাদের, এই যে দুঃখ। ফেলুদা বলল, আপনি শুধু আমাদের লেখা চাইছেন কেন? ইনিও কিন্তু বিখ্যাত কম নন। লালমোহনবাবু বিনয় করার ভাব করে বললেন, কী সব যে বলছেন। নিরঞ্জনবাবু হেসে বললেন, ওর কথা আমার ভাই আগেই জানিয়েছিল। আপনার আশাটা সারপ্রাইজ কিনা তাই বলছি আর কি। লালমোহনবাবু কিছুক্ষণ থেকেই উসকুস করছিলেন,
এবার আর থাকতে না পেরে বললেন, কাগজে দেখলুম এখানে একটি সাধু বাবার আবির্ভাব হয়েছে। কে? আবলুস বাবা? কই না তো, আবলুস তো নয়, মছলি বাবা নাম দিয়েছে যে কাগজে। ওই হলো, হিন্দুওয়ালার মছলি বলছে, আবলুস নাম আমার দেওয়া। গিয়ে দেখলে বুঝবেন নামকরণটা কেমন হয়েছে। সত্যি ছাত্রী এসেছেন নাকি? প্রশ্নগুলো লালমোহনবাবুই করছেন, ফেলুদার শ্রোতা। নিরঞ্জনবাবু বললেন, তাই তো বলছে, বলে এখন নাকি প্রয়াগ থেকে আসছেন, তবে স্টার্টিং পয়েন্ট হলো হরিদ্বার, এখান থেকে যাবেন মুঙ্গের পাটনা, তারপর হয়তো একদিন দেখবেন বাবুঘাটে গিয়ে নোঙর ফেলছেন বাবাজি। অলৌকিক ক্ষমতা, ব্যাপারটাই কি মশাই? যা শুনছি তাই বলছি। কেদারঘাটে চিৎপাত হয়ে পড়েছিলেন বাবাজি। ভোররাত্রিতে অভয় চক্রীতে ঘাটে নেমেছেন। ৩৫ বছরের অভ্যাস মশাই। ঘড়ি ধরে 4:30, ফার্স্ট টু অ্যারাইভ। শীত গ্রীষ্ম বর্ষা কোনো তফাৎ নেই। 70 বছর বয়স, চোখে ছানি। পা ফেলতে গিয়ে শানের বোতলে নরম নরম কি ঠেকছে, ঝুঁকে দেখেন মানুষ। গায়ের চামড়া কুচকানো, মনে হয় অনেকক্ষণ জলে ছিল। লোকটা এপাশ ওপাশ করছিল, যেন বেহুশ অবস্থা থেকে সবে জ্ঞান ফিরছে। চক্রবর্তী মশাই ঘাড় নিচু করে দেখছেন। এমন সময় বাবাজি চোখ খুলে তার দিকে চেয়ে হিন্দি টানে বাংলা ভাষায় বললেন, মা এত জল দিয়ে ঘিরে রেখেছে তোকে, তাও তোর আগুনের ভয়? ব্যাস, ওই এক কথাতেই অভয় চক্রবর্তী কাঁদ। আমরা তিনজনে মুখ চাওয়াচাওয়ি করেছি দেখে নিরঞ্জনবাবু ব্যাপারটা বুঝিয়ে দিলেন। কাশি আসার আগে অভয় চক্রীতে থাকতেন চুচ্চুড়ায়। সেইখানে একবার কালী পূজায় তার বাড়িতে আগুন লাগে। তাতে তার স্ত্রী আর একটি 14 বছরের ছেলে মারা যায়। সেই থেকে ভদ্রলোক বিভাগী হয়ে কাশিবাসী হয়ে যান। অত্যন্ত সদাশয়, সাত্ত্বিক মানুষ। বাবাজির এই কথায় তার মনেতে কী অবস্থা হবে সে আগেই বুঝতে পারছেন। সেদিন থেকেই বাবাজি অভয় চক্রবর্তীর বাড়িতে। সেই দিন কি মশাই কয়েক ঘন্টার মধ্যে দীক্ষা টিক্ষা কমপ্লিট, তারপর যা হয় খবর রটে যায়, লোক আসতে শুরু করে, রেগুলার দর্শন। ঘাটের কাছে অভয় চক্রবর্তীর বাড়ি। ভেতরে ওঠেন, ধাওয়াইয়ের উপর বাবাজি বসেন, ভক্তরা উঠোনে। একটি একটি ভক্ত কাছে যায়, বাবাজি তাদের একটি একটি মন্ত্রপত্র শুল্ক দিয়ে দেন। শুল্ক কি মশাই? প্রশ্ন করলেন লালমোহনবাবু। মাছের আঁশ মশাই, মাছের আঁশ। লোকেরা বলছে স্বয়ং বিষ্ণু আবার মাছ হয়ে এসেছেন, সে আঁশ কি খেতে হয় নাকি মশাই? লালমোহনবাবু এমনভাবে নাক কুচকুচেন যেন আঁশটে গন্ধ পাচ্ছেন। খেতে হবে কেন? পরদিন সূর্য ওঠার ঠিক আগে, যাকে বলে ব্রহ্ম মুহূর্ত, সেই সময় গঙ্গায় ভাসিয়ে দিলেই হলো। ওটা করে কি কেউ কোনো ফল পাচ্ছে? আর 5 জনের কথা তো বলতে পারি না, আমার একটা কলিক প্যানের মতো হচ্ছিল। কোপেন ডাক্তার ম্যাকফস খেতে বলেছিল, খাচ্ছিলাম। বাবাজি এলেন, দর্শন করলাম, আঁশ পেলাম, পরদিন জলে ভাসিয়ে দিলাম। এখন পেনটা নেই বললেই চলে। তা সে হোমিওপ্যাথির গুণ না অ্যাসপ্যাথির গুণ তা বলতে পারি না। কতদিন থাকবেন এখানে কিছু জানেন? ইনি ডাঙায় কোনো দিনই থাকেননি বেশি দিন, তবে যাওয়ার দিনটা নাকি ভক্তরাই ঠিক করে দেন। কীরকম সেটা আজ সন্ধ্যাবেলা জানা যাবে। আপনাদের নিয়ে যাব। আজই নাকি জানা যাবে বাবাজির কাশির মেয়াদ আর কতদিন। নিরঞ্জনবাবু ঘরে বসে আরও কিছুক্ষণ কথা বলে আমরা বেরিয়ে পড়লাম। ভদ্রলোক বললেন, ওর হাতে কিছুটা সময় আছে, তারপর নাকি ব্যাংকে যেতে হবে। তার আগে পর্যন্ত উনি আমাদের সঙ্গে ঘুরবেন। হোটেল থেকে বেরিয়ে ডান দিকের কিছু দূর গেলেই রাস্তার লোক আর গাড়ি চলাচলের শব্দের সঙ্গে একটা নতুন শব্দ কানে আসতে থাকে। আরও কিছু দূর গেলে একটা মোড় ঘুরে সামনে গঙ্গা দেখতে পাওয়া যায়। এখান থেকে রাস্তার ঢালুটা সিঁড়ির ধাপ আরম্ভ হয়ে যায়। প্রত্যেক ধাপের মাঝখানে আর দুপাশের লাইন করে ভিখিরি। একসঙ্গে এত ভিখিরি এর আগে কখনো দেখিনি। এই ভিখিরির আশেপাশেই চড়ে বেড়াচ্ছে বোকা পাঠার দল। লালমোহনবাবু বললেন, ধন্যী আপনার নাকের স্মরণ শক্তি মশাই, এই গন্ধ তো আমি নিজেও পেয়েছি আগের বার, কিন্তু ভুলে গেলাম কি করে? দশাশ্বমেধ ঘাটের বর্ণনা দিতে গেলে আমিও হয়তো লালমোহনবাবুর মতো জমজমাট কথাটা ব্যবহার করতাম, কিন্তু ফেলুদার ধমকের পর আর করব না। হোটেলে ফিরে এসে ঘাটের লোক কী কী কাজ করতে দেখেছি তার একটা নম্বর দেওয়া লিস্ট করে 113 অবধি পৌঁছে থেমে গেলাম। সেটা আবার ফেলুদা পড়ে বলল, দিব্যি হয়েছে, কেবল গোটা 30 বাদ পড়েছে। ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে উত্তর দিকে চাইলে রেলের ব্রিজটা দেখা যায়, আর পূব দিকে নদীর ওপারে দেখা যায় রামনগর, যেখানে রাজা আছে, কেল্লা আছে, আর নদীর ধারে নাকি সন্ন্যাসীদের একটা আস্তানা আছে। দশাশ্বমেধের পাশেই উত্তরে হলো মান মন্দির ঘাট। ঘাটের উপরে একটা বাড়ির ছাদে প্রায়
400 বছর আগের রাজা জয়সিংহের তৈরি জ্যোতির্বিদ্যার যন্ত্রপাতি রয়েছে। দিল্লিরটার মতোই একটা ছোটোখাটো যন্তর মন্তর। ফেলুদা হয়তো সেটা দেখবার মতলবেই মানমন্দিরের ঘাটের সিঁড়ি দিয়ে উঠেছিল। এমন সময় একটা ঘটনা ঘটল। এটা বলা দরকার যে এদিকটায় দশাশ্রমেদের স্থানের হট্টগোল প্রায় পৌঁছায় না বললেই চলে। আওয়াজের মধ্যে দূর থেকে ভেসে আসা লাউডস্পিকারের হিন্দি ফিল্মের গান, আর আমাদের থেকে বেশ কয়েক ধাপ নিচে দুজন লোকের কাপড় কাচার শব্দ। আমাদের ডান দিকে একটা বটগাছ, তাতে কতগুলো বাদর বাদরামো করছে। গাছের উপর দিকের ডালপালা একটা হলদে বাড়ির ছাদের উপর নুয়ে পড়েছে। একটা চিৎকার শুনে আমাদের চারজনের দৃষ্টি ছাতাটার দিকে চলে গেল। একটি ছেলে ছাদের চাতিলের উপর উঠে দাঁড়িয়েছে। 3তলা বাড়ির ছাদ। ছেলেটি যেখানে দাঁড়িয়েছে তার সামনে একটি সরু গলি, আর গলির ওপাশে আরেকটা 3তলা বাড়ি। সেটার রং লাল। সেটার ছাদেও নিশ্চয়ই একজন কেউ আছে, যদিও তাকে দেখা যাচ্ছে না। তাকে উদ্দেশ্য করেই প্রথম ছেলেটি চেঁচাচ্ছে, শয়তান সিং! হাঁক দেবার মেজাজটা যেন সে এক ফিল্মের হিরো। পাশ থেকে নিরঞ্জনবাবু ফিসফিস করে বললেন, ঘোষালদের বাড়ির ছেলে, দুর্দান্ত দান পিটে। আমার তলপেটটা কেমন জানি করছে। ছেলেটি যদি একবার টাল হারায় তো 40-50 ফুট নিচে পাথরের বাঁধানো রাস্তায় পড়বে। আর লুকিয়ে কোনো লাভ নেই। আমি জানি তুমি কোথায় যাচ্ছ। আবার চিৎকার করে উঠল ছেলেটি। ফেলুদাও টান হয়ে উপরের দিকে চেয়ে ঘটনাটা দেখছে। এবার লালমোহনবাবুর খসখসে চাপা গলা শোনা গেল, শয়তান সিং হচ্ছে অক্রুর নন্দীর লেখা 5খানা বইয়ের ভিলেন মশাই, রহস্য রোমাঞ্চ সিরিজ। আমি আসছি তোমার কাছে। আবার চিৎকার এলো, তুমি আত্মসমর্পণের জন্য প্রস্তুত হও। ছেলেটি হঠাৎ পাঁচিল থেকে নেমে উধাও। ভাবছি এবার কি নাটক দেখব কে জানে। এমন সময় হঠাৎ দেখি একটা বাস হলদে বাড়ির পাঁচিলের উপর দিয়ে বেরিয়ে সামনের লাল বাড়ির ছাদের দিকে এগিয়ে 2 বাড়ির মাঝে একটা ব্রিজ তৈরি করলো। এইবার ফেলুদা মুখ খুলল, যদিও গলার স্বর চাপা। ওনার মতলবটা কি? শয়তান সিং আবার হুঙ্কার, তুমি 10 গুনতে গুনতে আমি তোমার কাছে এসে পড়ব। এবার যেটা ঘটলো তাতে আমাদের সকলের ঘাম ঝরে গেল। ছেলেটি পাঁচিলের থেকে কার্নিশে নেমে খপ করে বাসটা ধরে শূন্যে ঝুলে পড়ল। 1 2 3 4। উল্টো দিকের ছাদ থেকে শয়তান সিং গুনতে শুরু করেছে, আর এ ছেলেটি বাঁশ ধরে ঝুলতে ঝুলতে এগোচ্ছে। একটা কিছু করুন মশাই, নিরঞ্জনবাবুর গলা ধরায় বলল। আমার কলিক প্যান্টটা আবার। ফেলুদার ডান হাতের তর্জনীটা গখরুর ফুস করার মতো এক লাফে ঠোঁটে চলে এলো। আমরা সবাই দম বন্ধ হয়ে এই ক্ষুদে ছেলের দুঃসাহসিক ব্যাপারটা দেখতে লাগলাম। 6 7 8 9। 9 গোনার সঙ্গে সঙ্গে ছেলেটি উল্টো দিকে পৌঁছে গিয়ে কার্নিশে পা ফেলেই বাঁশের উপর ভর করে পাঁচিল টপকে লালবাড়ির ছাদে নেমে এলো। তারপর শোনা গেল একটা অজানা গলায় এক বিকট চিৎকার, আর সেই সঙ্গে প্রথম ছেলেটির এক অদ্ভুত হাসি। লালমোহনবাবু বললেন, মেরেই ফেললেন নাকি মশাই? কোমরে যেন ছোড়া গোছার কি একটা ঝুলতে দেখল। ফেলুদা গুলির দিকে পা বাড়িয়ে বলল, ভিলেনটি কীরকম জানি না, হিরোটি যে দুর্দান্ত সাহসী তাতে কোনো সন্দেহ নেই। নিরঞ্জনবাবু বললেন, ঘোষাল বাড়িতে রিপোর্ট করা ছাড়া আর কোনো রাস্তা নেই। আমরা আরেকটু এগিয়েতেই লালবাড়ির দরজার সামনে পৌঁছে গেলাম। ভেতরে অন্ধকার, কাছেই বোধহয় সিঁড়ি, কারণ ধূপধাপ পায়ের শব্দ শুনছি, আর সেই সঙ্গে ছেলেটির কথা এগিয়ে আসছে। তারপর সপাত করে পড়বে জলে, আর ভাসতে ভাসতে চলে যাবে একেবারে সমুদ্রে, আর যেখানে একটা হাঙর এসে টপ করে খেয়ে ফেলবে। আর সেই হাঙরটা যখন ক্যাপ্টেন স্পার্কের দিকে চার্জ করবে, তখন ক্যাপ্টেন স্পার্ক হারপুন দিয়ে খেঁচাপ করে মারবে সেটার পেটে। আর এইটুকু বলে আর বলা হলো না, কারণ ঘামে চপচপ ছেলে দুটি দরজা দিয়ে বাইরে এসে পড়েছে। আর প্রথম ছেলেটি আমাদের দেখেই থমকে দাঁড়িয়েছে। বয়স বছর 10 বেশিই নয়, ধপধপে ফর্সা রং, চোখ নাক একেবারে রাজপুত্রের মতন। অন্য ছেলেটির বয়স কিছুটা বেশি। ইনি যে বাঙালি নন সেটা দেখলেই বোঝা যায়। দুজনের চোয়াল যেভাবে চলছে তাতে বোঝাই যায় তারা মুখে চুইংগাম পুড়ে নিয়েছে। ফেলুদা প্রথম ছেলেটিকে বলল, ও তো শয়তান সিং, আর তুমি কে? ক্যাপ্টেন স্পার্ক, চাবুকের মতো উত্তর দিল ছেলেটি। তোমার আরেকটা নাম আছে না? তোমার বাবা তোমাকে কী নামে ডাকেন? আমার নাম ক্যাপ্টেন স্পার্ক। আমার বাবাকে বিষাক্ত তীর মেরে খুন করেছিল শয়তান সিং আফ্রিকার জঙ্গলে। তখন আমার বয়স 7। তখন থেকে আমার চোখের প্রতি হিংসার বিদ্যুৎ চলে, তাই আমার নাম স্পার্ক। সর্বনাশ, বললেন লালমোহনবাবু। এই জন্য অক্রুর নন্দীর বই মুখস্থ করে ফেলেছে মশাই। ছেলেটি লালমোহনবাবুর দিকে একবার কটমট করে তাকিয়ে তার বন্ধুকে নিয়ে গম্ভীরভাবে গলি দিয়ে এগিয়ে গিয়ে মুড় ঘুরে অদৃশ্য হয়ে গেল। বন অ্যাকর্ড, মন্তব্য করলেন জটায়ু। ফেলুদা নিরঞ্জনবাবু জিজ্ঞেস করলেন, ঘোষাল বাড়িতে কাউকে চেনেন?
চিনব না? একদিন আছি কাশিতে, ওদের সকলকেই চিনি। প্রায় 100 বছর হলো বেনারসে বাস। এই যে খোকাকে দেখলেন, এর ঠাকুরদা অম্বিকা ঘোষাল এখানেই থাকেন, ওকালতি করতেন। বছরখানেক হলো ছেড়ে দিয়েছেন। খোকার বাপ উমানাথ ঘোষাল কলকাতায় থাকেন, কেমিক্যালের ব্যবসা। প্রত্যেক পুজোয় ফ্যামিলি নিয়ে এখানে আসেন। এদের বাড়িতেই দুর্গাপুজো হয়। খানদানি পরিবার মশাই, এদের জমিদারি ছিল ইস্টবেঙ্গলের পদ্মার ধারে। একবার উমানাথের সঙ্গে দেখা করে যায়? কেন যাবে না? আপনারা তো আবলুস বাবার দর্শনে যাবেন বলেছিলেন, সেখানেও দেখা হয়ে যেতে পারে। শুনছি নাকি ইনিও দীক্ষা নেবেন করছেন। আবলুস বাবাকে দেখে নিরঞ্জনবাবুর নামকরণের তারিফ না করে পারা যায় না। ফেলুদা দেখছে কি না জানি না, আমি নিজের জীবনে এত মিশকালো লোক দেখিনি। শুধু কালো নয়, এমন মসৃণ কালো যে হঠাৎ দেখলে মনে হয় গায়ে বুঝি সাপের খোলসের মতো একটা কিছু পরে আছেন। তার উপর কাঁধ অবধি ঢেউ খেলানো চুল আর বুক অবধি ঢেউ খেলানো দাড়ি, দুটো কুচকুচে কালো। সাধু বাবা জোয়ান লোক, বয়স 30-35-এর বেশি হবে, আশ্চর্য হব। অবশ্যই জোয়ান না হলে আর এত সাঁতার কাটেন কি করে? বাবার চেহারার আর খুলতাই হয়েছে তার গায়ের টকটকে লাল সিল্কের চাদর আর লুঙ্গির জন্য। আমরা 4 জন উঠোনে ভক্তদের ভিড়ের পিছনে দাঁড়িয়েছি। বাবাজি বারান্দায় শীতল পাটির উপরে বিছানো একটা সাদা চাদরে বসেছেন, তার দুপাশে দুটো আর পিছনে একটা হলদে মখমলের তাকিয়া। বাবার বাঁ পাশে একজন বৃদ্ধ চোখ বুজে হাত জোর করে বসে আছেন। বোঝাই যাচ্ছেন ইনি হলেন অভয় চক্রবর্তী। বাবা হাতে পদ্মাসনের ভঙ্গিতে বসে অল্প অল্প দুলছেন আর ডান হাতের তলা দিয়ে হাঁটুতে হাত বোলাচ্ছেন। দুলানিটা হচ্ছে তালে তালে, কারণ বারান্দায় একধারে বসে একজন লোক কাঠের খঞ্জনি বাজিয়ে একটা হিন্দুস্তানি ভজন গাইছেন। গানের প্রথম 2 লাইন মনে ছিল, হোটেলে ফিরে এসে খাতায় লিখে রেখেছিলাম। ইতনি বিতনি রঘুনন্দন সে, দুঃখদ্বন্দ্ব হামারা মিটাওজি। আজ আর সেই মাছের আশের ব্যাপারটা হচ্ছে না। তার বদলে আজ একটা বিশেষ ঘটনা ঘটবার কথা আছে। মস্ত বাবা আজ তার ভক্তদের কাছ থেকে জেনে নেবেন আর কতদিন পরে তাকে কাশি ছেড়ে চলে যেতে হবে। সেটা যে কিভাবে জানা যাবে তা এখনও কেউ জানে না। লালমোহনবাবু দেখছি বেনারসে সেই ভক্তিভাবটা একটু বেড়ে গেছে। সকালবেলা 10টার সময় ঘাটে ওকে 12-3 বেশ গলা উঁচিয়ে জয় বাবা বিশ্বনাথ বলতে শুনেছি। এখানে এসে দেখেছি বাবাজিকে দেখেই ওর হাত দুটো আপনা আপনা জোর হয়ে যায়। এত ভক্তি দেখালে অ্যাডভেঞ্চার গল্পের প্লট মাথায় কী করে আসবে জানি না। বোধহয় ভাবছেন মছলি বাবা ওকে স্বপ্নে প্লট দিয়ে যাবেন। কালো প্যান্ট আর নীল রঙের গুরু শার্ট পরা একজন ভদ্রলোক সবেমাত্র আমাদের পিছন দিয়ে ঢুকে আমাদের পাশে দাঁড়িয়ে বোধহয় ভাবছেন ভিড় ঠেলে কী করে এগোনো যায়। নিরঞ্জনবাবু লোকটির দিকে ঝুঁকে পড়ে বললেন, ঘোষাল সাহেব এলেন না? ভদ্রলোক গলা নামিয়ে উত্তর দিলেন, আগে না, ওনার খুড়তুতো ভাই আর তার স্ত্রী এসে পৌঁছেছেন আজ দুর্গাপুর থেকে বাড়িতে। তাই ভদ্রলোকের রং ফর্সার হলে জুলপিটা হাল ফ্যাশনের, চোখে চশমা, সব মিলিয়ে মোটামুটি চালাক চতুর চেহারা। আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। নিরঞ্জনবাবু ফেলুদার দিকে চেয়ে বললেন, ইনি বিকাশ সিংহ, উমানাথবাবুর সেক্রেটারি। তারপর আমাদের 3 জনের পরিচয় করিয়ে দিলেন নিরঞ্জনবাবু। ফেলুদার নাম শুনেই সিংহমশাই বুক কুঁচকে গেল। প্রদোষ মিত্র, গোয়েন্দার প্রদোষ মিত্র? হ্যাঁ মশাই। নিরঞ্জনবাবু গলা চাপটাতে বললেন, স্বনামধন্য ডিটেকটিভ। আর ইনিও অবশ্যই কমিয়ে নন। নিরঞ্জনবাবু লালমোহনবাবুর দিকে দেখানো সত্ত্বেও সিংহমশাইয়ের দৃষ্টি ফেলুদার দিকেই রয়ে গেল। ভদ্রলোক কী যেন বলতে চাইছে। আপনি এখানে আছেন জানলে কোথায় উঠেছেন বলুন তো? আমার হোটেলে মশাই। নিরঞ্জনবাবু এবার খেয়াল করে গলাটা নামিয়ে কথাটা বললেন। ঠিক আছে, মানে বিকাশবাবু এখনও আমতা করছেন। একটিবার বোধ হয় ঠিক আছে, কাল না হয় যোগাযোগ করব। ভদ্রলোক নমস্কার করে ভিড় ঠেলে এগিয়ে গেলেন। এক ব্রহ্ম, এক সূর্য, এক চন্দ্র। মছলি বাবা 2 হাত তুলে চেঁচিয়ে উঠলেন। ভজন থেমে গেল। ভক্তরা সবাই থমকে গিয়ে সোজা হয়ে বসলেন। এতক্ষণ লক্ষ্য করিনি। এবার দেখলাম বাবার যেদিকে অভয়বাবু বসেছেন তার উল্টো দিকে আরেকটি ভদ্রলোক, বছর 40 বয়স। সামনে একটা নকশা করা থলি নিয়ে বসেছেন। থলির পাশে স্তূপ করে কালো কালো কী জানি রাখা রয়েছে। 2 হাত, 2 পা, 2 চোখ, 2 কান। বাবাজি আবারও শুরু করলেন। এসব বলার কি মানে কিছুই বুঝতে পারছি না। অন্যরা কি কেউ কি কিছু বুঝতে পারছে তাও বুঝছি না। ভিউয়ার্স, গল্পটি কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন। পরবর্তীতে আমাদের মছলি বাবা কীভাবে কাশি থেকে কবে যাবেন আর কি করেন সে সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী পর্বে শুনব। আপনারা অবশ্যই এই
গোয়েন্দা গল্পটি জানার জন্য আগ্রহ প্রকাশ করলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাকে অবশ্যই অনুপ্রেরণা দেবেন এবং ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো থাকবেন। আজকের মতো শুভ বিদায়।